রাজকুমার দয়া করুন, আপনার কাছাকাছি আমাকে থাকতে দিন। কথা দিলাম আমি আপনাকে আর সোনালীকে লাবণ্যকে ডাকিনি মায়ের সামনে মোটেও জ্বালাতন করব না। এতটা নিষ্ঠুর হবেন না। আমি আপনাকে না দেখে কিভাবে বাঁচবো? তুই এখানে এসে কি করছিস? তুই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস। কিছু বলবেন নাকি ডাকিনি মা? কেন আমাকে স্মরণ করলেন? রূপালী কাঁদতে থাকলো। রূপালীর কান্না থামাতে দাসী পর্দার আড়াল। রূপালী, তুমি এত ভেঙে পড়লে কিভাবে হবে বলো তো? এটা কমলা ঠিকই বলেছে, আর এখন ফলটা তোমার কাছেই থাকুক। বলা তো যায় না কোন দিক থেকে শত্রুরা এসে এটাকে নষ্ট করে দেবে। তাছাড়া আমাদের দিকে ডাকিনী মায়ের নজর সবসময় আছে, এটা ভুলে যেও না। ও চেষ্টা করলাম, তারপরে ওই তোতাকে আটকাতে পারলাম না। আমারই ভুল হয়েছে। কমলা, সন্ধ্যা তো পেরিয়ে গেছে, চলো রাজকুমারের জন্য ফল নিয়ে যাই। রাজবধূ, আপনি আড়ালেই থাকেন। আপনাকে কেউ দেখে ফেললে আবার ভাববে আপনার কোনো খারাপ উদ্দেশ্য আছে। তুমি ঠিক কথাই বলেছ কমলা। আমার তো এখন প্রতিটি পদক্ষেপই অনেক চিন্তা ভাবনা করে নিতে হয়, নইলে কি থেকে কি হয়ে যায় এটা তো আর বলা যায় না। রূপালী এই বলে কাঁদতে থাকে। রাজবধূ, আপনি দয়া করে কাঁদবেন না। আমরা তো সকলে আপনার সাথেই আছি। রাজবধূ, দেখবেন একদিন ঠিক রাজকন্যা সোনালী নিজের পাপের সাজা পাবেই। রাজকুমার ঠিক আপনাকে কাছে টেনে নেবেই। সত্যিই কি এরকম দিন আসবে কমলা? রূপালী কমলার সাথে রাজকুমারকে ফল দেয়া নিয়ে কথা বলছিল, আর তখনই রূপালীর কক্ষের দিকে রাজকুমার মেহমিদ এগিয়ে আসতে থাকলো। আর তোতা রাজকুমার মেহমিদকে দেখে ফেললো। রাজবধূ সাবধান, রাজকুমার আসছে। উনি আপনার সাথে কমলাকে দেখলে সন্দেহ করবে। ঠিকই বলেছিস তুই, কিন্তু এখন কমলা কোথায় লুকাবে? হ্যাঁ, পেয়েছি, পর্দার আড়ালে। কমলাকে আপনি পর্দার আড়ালে থাকতে বলুন। নিজেকে পর্দা দিয়ে ঢেকে রাখুক, যাতে করে রাজকুমার ওকে দেখতে না পায়। কমলা, তাড়াতাড়ি যাও, পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলো, তাড়াতাড়ি করো। রূপালীর আদেশে কমলা নিজেকে পর্দার আড়ালে লুকিয়ে ফেলে। আর তখন রাজকুমার মেহমিদ রূপালীর কক্ষে এসে হাজির হয়। আমারই প্রাসাদ, আর আমার অনুমতি ব্যতীত প্রথমেই তোতাকে জায়গা দিলে, এরপর আরো দুজনকে এনে থাকতে দিলে। তোমার কক্ষে দেখছি ভালোই জমায়েত হয়েছে। কি বলবেন রাজকুমার, আমাকে স্পষ্ট করে বলুন। এই কক্ষ ফাঁকা করে দেয়া হোক। আপনারা চলে যান এই কক্ষ থেকে। রূপালীর সাথে আমার কথা আছে। রাজকুমারের কথায় ব্যঙ্গমা ব্যঙ্গমে রাজা রানী সেই কক্ষ থেকে চলে যায়, আর সাথে তোতাও বেরিয়ে যায়। যাক, এখন তাহলে যা বলতে এসেছি তা বলেই ফেলি। শোনো রূপালী, তুমি তোমার সমস্ত গোছগাছ দাসীদের দিয়ে করিয়ে নাও। কিন্তু কেন রাজকুমার? আমাকে কি কোথাও যেতে হবে, নাকি কোথাও পাঠাচ্ছেন আমাকে, নাকি প্রাসাদ থেকে বের করে দিচ্ছেন? আমরা কেউই চাই না আমার আর রাজকন্যা সোনালীর বিয়ের পর তুমি এই প্রাসাদে থাকো, 24 ঘন্টা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াও। আর তোমার উপর আমাদের কারোরই কোনো বিশ্বাস নেই, তুমি আমাদের যে কারো ক্ষতি করতে পারো। রাজকুমার মেহমিদ রূপালীকে উদ্দেশ্য করে একের পর এক কটূক্তি করে যাচ্ছিল, আর রূপালী কেঁদেই চলছিল। কিন্তু রূপালীর কান্না রাজকুমারের মনকে গলাতে পারছিল না। এখন আমাকে কি করতে হবে
বলুন, কি আদেশ করবেন আমাকে? আমি কি করলে আপনার আর সোনালির জন্য মঙ্গল হবে বলুন আমাকে। আমি কি নিজের প্রাণ দিয়ে দেব? আমি মারা গেলে তো শান্তি পাবেন আপনি। দেখো রূপালী, আমি এত নিষ্ঠুর নই যে তোমার প্রাণ চেয়ে নিব। আর তুমি যে পরিমাণ স্বার্থপর, আমি নিশ্চিত যে তুমি কখনোই আমাদের জন্য নিজের প্রাণ উৎসর্গ করবে না। সে যাই হোক, আমি যা বলছিলাম, আমার আর রাজকন্যা সোনালীর বিয়ের পর তুমি আমাদের পুরনো প্রাসাদে চলে যাবে। সেখানে গিয়েই থাকবে তুমি। এই প্রাসাদে আসার কোনো রকম প্রয়োজন নেই তোমার। দয়া করে এত বড় শাস্তি আমাকে দেবেন না রাজকুমার। দয়া করে আপনার চোখের সামনে আমাকে থাকতে দিন। এই প্রাসাদে থাকলে আপনাকে তো তার বড় চোখের দেখাটুকু দেখতে পাবো, কিন্তু প্রাসাদ থেকে চলে গেলে আমি তো আপনাকে দেখতেও পাবো না। এটা আমার একার সিদ্ধান্ত নয়, এতে তোমার বাবা মা এবং আমার বাবা সকলে মতামত দিয়েছে। কিন্তু আপনি চাইলে কি সিদ্ধান্ত বাদ দিতে পারেন? সত্যি কথা বলতে, আমিও চাই না তুমি এখানে থাকো। আর তুমি যদি সত্যি আমাকে ভালো দেখতে চাও, তবে প্রাসাদ ছেড়ে পুরনো প্রাসাদে চলে যাও। রূপালী কাঁদতে কাঁদতে মেহমিদের পা ধরে। রাজকুমার, দয়া করুন, আপনার কাছাকাছি আমাকে থাকতে দিন। কথা দিলাম আমি আপনাকে আর সোনালীকে মোটেও জ্বালাতন করব না। এতটা নিষ্ঠুর হবেন না। আমি আপনাকে না দেখে কিভাবে বাঁচবো, কিভাবে শান্তিতে নিঃশ্বাস নিব? পা ছেড়ে দাও, আর যা বললাম তাই হবে। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। রাজকুমার মেহমিদ এই কথা বলে সে কক্ষ থেকে বেরিয়ে চলে গেল। আর রূপালী কাঁদতে থাকলো। রূপালীর কান্না থামাতে দাসী পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো। শুনেছ কমলা, শুনেছ রাজকুমার কি বলল? আমাকে নাকি পুরনো প্রাসাদে চলে যেতে হবে। পুরনো জামা কাপড়, পুরনো আসবাবপত্র আর পুরনো জুতার মতোই এত বেশি পুরনো হয়ে গেছে যে উনি আমাকে পুরনো প্রাসাদে পাঠিয়ে দিচ্ছেন। রাজবধূ, আপনি তো জানেন উনি সজ্ঞানে নেই। উনি যা বলছেন, যা করছেন, তা আসলে ওনার নিজের মনের কথা না। সবই ওই ডাকিনীমার রাজকন্যা সোনালীর জন্য হয়েছে। তখনই তোতা আর ব্যঙ্গমা ব্যঙ্গমী রূপালীর কক্ষে আসে। রূপালী, তুমি এত ভেঙে পড়লে কিভাবে হবে বলো তো? তোমাকে তো লড়াই করতে হবে, তোমাকে দেখিয়ে দিতে হবে তুমি সোনালী থেকে কোনো অংশে কম না। বরং রাজকন্যা সোনালী তোমার নখের যোগ্যও নয়। রাজকুমার মেহমিদ, যাকে আমি আমার সবটা দিয়ে ভালোবেসেছি, তার থেকে এরকম ব্যবহার আমি কিভাবে মেনে নেব? কিভাবে মেনে নেব যে ওনার মনের দরজা আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে? আমাকে কখনোই আর তিনি তার কাছে ডাকবেন না। ডাকবে রাজবধূ। এই পবিত্র জোড়া ফল যত দ্রুত সম্ভব রাজকুমারকে খাওয়াতে হবে। এরপর দেখবে রাজকুমার নিজে রাজকন্যা সোনালীর সাথে নিজের বিয়ে বন্ধ করে দেবে। তাই যেন হয় তোতা, তাই যেন হয়। আমার সাথে এবারে চলুন রাজবধূ, হলে প্লেট সাজাতে হবে রাজকুমারের জন্য। রূপালী কমলা দাসের সাথে অনেক রকম ফলের প্লেট রাজকুমার মেহমিদের জন্য সাজিয়ে দেয়। এই পবিত্র জোড়া ফল কেটে টুকরো করে এই সব ফলেদের সাথে মিশিয়ে দিন রাজবধূ, দ্রুত করুন, কেউ চলে আসতে পারে আবার। ওদিকে রাজকন্যা সোনালী এক মনে এক প্রাণে শয়তানকে উদ্দেশ্য করে ধ্যান চালিয়ে যায়। কিন্তু হঠাৎ কিছু একটা মনে করে সোনালী চোখ খোলে আর লাবণ্যকে নিজের কাছে ডেকে নেয়। লাবণ্য, লাবণ্য, এই লাবণ্য, এদিকে এসো, জরুরি কথা আছে। জি রাজকন্যা, কি বলবেন বলুন, কোনো আদেশ আছে কি? আচ্ছা, ডাকিনীমা তোমাকে কেন আমার কাছে পাঠিয়েছিল সেটা কি তুমি আদৌ জানো? আপনাকে ভালো ভালো পরামর্শ দিতে আর আপনার পাশে থাকতে বলেছে ডাকিনীমা। কিন্তু তুই এখানে এসে কি করছিস? তুই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস। তুই অযথা কেন এখানে দাঁড়িয়ে আছিস বলতো? তোর তো এই সময় প্রাসাদে থাকা উচিত, কারণ আমি পুরো 7টা দিন 7টা রাত প্রাসাদের বাহিরেই আছি। তাই আমার পক্ষ থেকে প্রাসাদে তো কারোর না কারোর থাকার কথা।
আমাকে শুধু কি করতে হবে আদেশ দিন, আমি অক্ষরে অক্ষরে সব পালন করব। তুই এখন প্রাসাদে যাবি আর ওই রূপালীর আশেপাশে সব সময় থাকবি। ও কি করছে, কার সাথে দেখা করছে, আমার আর রাজকুমারের বিয়ে নিয়ে ওর কি অভিমত, সবই জানতে হবে। ও নিশ্চয় চুপচাপ বসে নেই, আমার বিয়ে ভাঙানোর জন্য ও সব রকম চেষ্টা করবে। আমি তবে এখনই প্রাসাদের দিকে যাচ্ছি রাজকন্যা। হ্যাঁ, আর শোন, রাজকুমার আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে বলবি আমি ভালো আছি, তবে আমি কোন স্থানে আছি এটা কিন্তু তুই বলবি না। ওদিকে ডাকিনী মা তার মন্ত্রশক্তির সাহায্যে দেখে রূপালী পবিত্র জোড়া ফল কেটে তার রাজকুমারের ফলের থালায় সাজিয়ে দিচ্ছে। না না না, এটা কি দেখলাম আমি? ওই পবিত্র জোড়া ফল ওটা কাটলো না রূপালী? ওই ফল যদি রাজকুমার খেয়ে নেয় তাহলে তো আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে। যেভাবেই হোক রাজকুমারকে আটকাতে হবে, কিন্তু এই মুহূর্তে কিভাবে আমি রাজকুমারকে আটকাবো? সোনালী আছে সাধনায়, লাবণ্যকে বরং ডেকে নেওয়া যাক। লাবণ্য, এই লাবণ্য, কোথায় তুই? দেখা দে, দেখা দে আমাকে, এক্ষুনি দেখা দে। লাবণ্য নিজের নাগরূপে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু ডাকিনী মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য লাবণ্যকে ডাকিনী মায়ের সামনে উপস্থিত হতে হলো। কিছু বলবেন নাকি ডাকিনী মা? কেন আমাকে স্মরণ করলেন? অনেক বড় কাজ করতে হবে তোকে, আর যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। রূপালী কিছুক্ষণের ভেতরেই রাজকুমার মেহমিদকে পবিত্র জোড়া ফল খাওয়াতে যাচ্ছে। তোকে এটাই আটকাতে হবে, রাজকুমার যেন কিছুতেই ওই ফল খেতে না পারে। তোকে এটাই খেয়াল রাখতে হবে। বেশ ডাকিনী মা, আমি এক্ষুনি সেখানে যাচ্ছি, আপনি ভাববেন না। লাবণ্য এই কথা বলে পুনরায় রূপনগর প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, লাবণ্য কি পারবে রাজকুমারকে জোড়া ফল খাওয়া থেকে আটকাতে, নাকি রূপালী রাজকুমারকে জোড়া ফল খাইয়ে রাজকুমারের ভালোবাসা ফিরে পাবে? জানতে পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।